আলোচনা করছিলাম। আলোচনা করতে করতে আজ আমরা সেই অংশটাই আলোচনা করতে যাচ্ছি। বেলোডোনার মানসিক লক্ষণ দিয়ে কিছু জেনারেল সিমটম গতদিন ওখানে আসছিল। আজ আমরা এর প্রয়োগ ক্ষেত্রগুলো দেখব, আসলে কোন কোন জায়গায় এটা প্রয়োগ করা যায় বা কোন কোন লক্ষণে এটা প্রয়োগ করা যায়। তো এর প্রথম কথায় আসি আমরা, ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ। ইনফ্লামেশনের প্রধান কথা, বাংলা কথা হচ্ছে প্রদাহ। প্রদাহটা সাধারণত কিরকম? যেরকম ফোড়া বা বাত বেদনা, অথবা বাগি, আমরা নাম শুনেছি কিনা জানি না, কুস্কিতে হয় সাধারণত, অথবা টনসিলাইটিস, টনসিলের প্রদাহ। প্রতিটা স্থানের যে ইনফ্লামেশন প্রদাহটা আছে এটা হঠাৎ করে প্রকাশ পায়। এটা হঠাৎ করে প্রকাশ পেয়ে খুব শীঘ্র শীঘ্র বেড়ে যায়, এবং সেখানে গতদিন বলা হয়েছিল যে স্পর্শকাতরতা একটা ভাব থাকে এবং আক্রান্ত স্থানটা চকচকে লাল থাকে। যদি ফোড়া হয় তারপরে যদি এক ফোঁটা পানি দেওয়া হয়, পানিটা গোড়ায় চলে আসে, অর্থাৎ স্থানটা টকটকে লাল থাকে এবং টান টান করতে থাকে। হিপাসালফারেও স্পর্শকাতরতা ফোড়া বেদনায় আছে, তবে সেটা একটু কুঁচকে যায়, অর্থাৎ পুজ উৎপন্নর উপক্রম হয়। যদি প্রদাহর প্রথম অবস্থায় ফোড়ায় বা বাগে বা অন্যান্য ওষুধে বেলেডোনা নিম্ন শক্তি ব্যবহার করা যায় বেলেডোনার লক্ষণ অনুযায়ী, তাহলে সেই লক্ষণগুলো বা সেই প্রদাহ বা ফোড়াগুলো সাধারণত বসে যেতে থাকে, অর্থাৎ বসে যায়। কিছু কিছু জায়গার ফোড়া আছে যেগুলো আমরা বসায় দিয়ে থাকি, যে পাকলে একটু সমস্যা দেখা দেয়। যেরকম চোখে এক ধরনের ফোড়া বা আঞ্জনি হয়, এক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় স্টেজের কোনো কাজ তেমন একটা থাকে না, তবে দ্বিতীয় স্টেজের আর একটা কাজ থাকে। যদি ওই অবস্থা থাকে প্রদাহ হয়ে পুজ হওয়ার উপক্রম হয়ে যায়, তাহলে বেলেডোনা উচ্চ শক্তিতে আবার সেই জায়গাটা পাকায় দিতে সক্ষম হয়। তাহলে বেলেডোনার নিম্ন শক্তিতে যেরকম 3x বা 6 বা মাদারে ফোড়াগুলো বসায় দিতে সক্ষম, উক্ত লক্ষণে যদি হতে থাকে তাহলে ওগুলো উচ্চ শক্তিতে পাকায় দিতে সক্ষম। এটা আমরা রোগীর রোগ লক্ষণ অনুযায়ী এবং সেই আক্রান্ত স্থানের অবস্থান অনুযায়ী ভালো করে পর্যবেক্ষণ করে মেডিসিন দেব। এবং ওই সাথে জ্বালাও থাকে, প্রদাহের সাথে কি থাকে? জ্বালা থাকে। জ্বালার আরেকবার কয়েকটা ওষুধ আছে। ফোড়ায় বা বাগিতে যখন জ্বালা হয়ে থাকে, তা প্রথম অবস্থায় আমরা বেলেডোনায়ও জ্বালা আছে এবং গরম আছে, আক্রান্ত স্থানটা গরম চকচকে লাল, আমরা বলেছি বেলেডোনাটা প্রধান লক্ষণ। পরবর্তীতে আছে আর্সেনিক আছে, আর্সেনিকও জ্বালার ওষুধ। আর্সেনিকের জ্বালাটা উষ্ণ গরমে উপশম হবে, এটা সর্বদাই মনে রাখতে হবে। তারপর ট্যারেন্টুলা আছে। আচ্ছা, জ্বালার আর একটা ওষুধ আছে বাগিতে বা ফোড়ায় বা কার্বঙ্কাল, আমরা বলে থাকি বিষ ফোড়া, সেক্ষেত্রেও জ্বালায় যদি জ্বালা থাকে তাহলে আর একটা ওষুধ আছে, সেটা হচ্ছে ট্যারেন্টুলা আছে, ল্যাকেসিস আছে, আর আরেকটা ওষুধ আছে মনে পড়ছে না এই মুহূর্তে। হ্যাঁ, ফসফরাসও জ্বালা আছে, তবে প্রদাহ বা ফোড়ার ক্ষেত্রে ওই জ্বালাটা বেশি একটা তেমন একটা গুরুত্ব না। অ্যানথ্রাক্সিনাম, যদি এইসব লক্ষণে কোনো ফোড়া বা বাঘের জ্বালা যন্ত্রণা না কম হয়, তো সেক্ষেত্রে আমরা লাস্টে যে অ্যানথ্রাক্সিনামের কথা চিন্তা করে থাকি, অথবা প্রথম স্টেজে যদি অ্যানথ্রাক্সের লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে আমরা অ্যানথ্রাক্সিনাম প্রয়োগ করে থাকি। এটা আসলে পর্যায়ক্রমে আমাদের আসবে।
শিশু রোগে, এখানে শিশু রোগে কয়েকটা মেডিসিন ব্যবহার করা হয়, তার মধ্যে বেলেডোনা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। শিশু রোগে কি কি আছে? ক্যামোমিলা আছে, সিনা আছে, নাক্স আছে। এগুলো অনেক ক্ষেত্রে শিশু রোগের অনেক লক্ষণ আমরা পাই এক্ষেত্রে। আচ্ছা, বেলেডোনাও পাই। বেলেডোনার লক্ষণগুলো কিভাবে আসে তাহলে? হঠাৎ করে শিশু আক্রান্ত হয়ে প্রবল আকার ধারণ করে এবং হঠাৎ করে আবার কমে যায়। আচ্ছা, ওই কমে যায় আবার হঠাৎ করে বৃদ্ধি হয়, অর্থাৎ বেলেডোনার প্রধান লক্ষণ হচ্ছে একবার বাড়তে থাকে, একবার কমতে থাকে। অর্থাৎ একবার যে কোনো ব্যথা বা যে কোনো লক্ষণ, সে অ্যাপেন্ডিক্সের ব্যথা হোক, ইউট্রাসের লক্ষণ হোক, বা ওভারির ব্যথা হোক, বা লিভারের ব্যথা হোক, বা হার্টের ব্যথা হোক, বা ব্রেনের যে মস্তিষ্কের ব্যথা হোক, বা মাথা বেদনা যেটা আমরা বলি, ব্যথা বেদনা হঠাৎ করে বৃদ্ধি পায় আবার হঠাৎ করে কম হয়ে যায়। মাথা বেদনাটা কম নাও হতে পারে, তবে ক্যারোটিড আর্টারিটা দপ দপ করতে থাকে, ক্যারোটিড আর্টারিটা দপ দপ করতে থাকে। এক্ষেত্রে আমরা সাধারণত বেলেডোনা প্রয়োগ করে থাকি। আচ্ছা, এখানে পাকস্থলীর পীড়াতেও আমরা বেলেডোনা ব্যবহার করে থাকি। পাকস্থলী গ্যাস্ট্রাইটিস, যে গ্যাসের যে সমস্যা, অর্থাৎ পাকস্থলীর পীড়ায় আর বলা হয়ে থাকে গ্যাস্ট্রোলজিয়া, পাকস্থলীর প্রদাহ এবং পাকস্থলীর শুল বেদনা। এখানে কিছু কিছু কথা আমাদের একটু মনে রাখতে হবে। যেরকম গ্যাস্ট্রাইটিস মানে যেখানে টিআইএস যুক্ত থাকবে লাস্টে, সেখানে আমরা বলবো সেটা হচ্ছে প্রদাহ। সিস্টাইটিস মূত্রথলের প্রদাহ, ওভারাইটিস ওভারির প্রদাহ, তারপর আছে নেপ্রাইটিস কিডনির প্রদাহ। যেখানে টিআইএস লাস্টে যুক্ত থাকবে সেটা আমরা জানবো যে প্রদাহ। ঠিক আছে? আর গ্যাস্ট্রোলজিয়া মানে হচ্ছে শুল বেদনা, পাকস্থলীর শুল বেদনা। বেদনাটা কিরকম আসে পাকস্থলীর ব্যথাটা? ওই যে প্রথম কথায় লেখা আছে যে ব্যথা বেদনা হঠাৎ করে বৃদ্ধি পায় আবার হঠাৎ করে কমে যায়। পাকস্থলীর বেদনায় সাধারণত সে ঠান্ডা জল পান করে থাকে এবং ব্যথা বেদনায় সে সম্মুখ দিকে সম্মুখে কুঁজো হয়ে পড়ে না, বরং পিছনের দিকে চলে যায়। ব্যথায় আমরা অনেক সময় সামনের দিকে ঝুঁকে পড়লেই কম হয়ে যায়, কলসিনতে ওই লক্ষণটা আছে, ব্যথার স্থান চেপে থাকলে কম হয়ে যায়। কিন্তু বেলেডোনার ওইটা কম না হয়ে বরং সে পিছন দিকে হেলে পড়লে সেটা কম হয়ে যায়। এই পিছন দিকে হেলে পড়লে কম হয়ে যায়। আর একটা মেডিসিনে আছে, সেটা হচ্ছে ডায়োস্কোরিয়া। আমরা যদি পড়ে থাকি তাহলে সেটা জানতে পারবো। সামনের দিকে হেললে কম হয় না, পিছন দিকে হেলে থাকলে কম হয়ে যায়, সেটা হচ্ছে ডায়োস্কোরিয়া। শির পীড়ায় অর্থাৎ মস্তিষ্কের বেদনায় এটা আমরা গ্লোনিয়ানের সাথেও তুলনা করে থাকি এবং সাধারণত গ্লোনিয়ান, তারপরে কোনিয়াম, ন্যাক্ট্রামিউর, এরা সবই রৌদ্র উত্তাপে বৃদ্ধি হয়, রোদের গরমে সাধারণত বৃদ্ধি হয়। গ্লোনাইন আছে, ন্যাক্ট্রামিউর আছে, কোনিয়াম আছে, রোদের গরমে বৃদ্ধি পায়। কোনিয়ামের আবার হাই ব্লাড প্রেশার থাকে, সে কারণে বৃদ্ধি হয়। বেলেডোনায়ও মস্তিষ্কে রক্তচাপ থাকে, এরও প্রেশার বৃদ্ধি থাকে এবং চোখ মুখ লাল। আমরা বলেছিলাম যে ছলো ছলো আঁখি, আসলে যে চোখ মুখ যেন লালে বেরোয় আসতেছে, এরকম একটা অবস্থা। এখানে আমরা কিছু কিছু ইংলিশ কথা ব্যবহার করে থাকি, সেটা হয়তো আমরা আগে থেকে জানি না বা জানা থাকে না। যেরকম
পিওরপেরাল ফেভার। পিওরপেরাল ফেভারটা কি? বাংলা যারা আমরা বলি সুতিকা জ্বর। সুতিকা জ্বরের যে লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে, এখানে আমরা বলেছিলাম যে ভুল বকা, অর্থাৎ রোগী ভুল বকে থাকে। তাহলে শুধুমাত্র জ্বরের ক্ষেত্রেই না, যে কোনো ক্ষেত্রে, পাগলের ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করে থাকি। তাহলে ভুল বকে আমরা কি কি ওষুধ ব্যবহার করি বেশি? বেলেডোনা, হায়োসিয়ামাস, স্ট্রামোনিয়াম। ঠিক আছে, হায়োসিয়ামাস একটু খোলামেলা থাকে, অর্থাৎ গায়ে কাপড় রাখতে চায় না, যৌনতা প্রকাশ করে। আর বেলেডোনা তাহলে উগ্রতা বেশি, প্রচন্ড উগ্রতা, এবং ভুলবকা আছে, ডেলিরিয়াম যারা আমরা বলে থাকি। ক্রমাগত ভুলবকা, উগ্র প্রলাপ, চোখ মুখ লাল বর্ণ, থমথমে ইত্যাদি বেলেডোনার প্রধান চরিত্রগত লক্ষণ। এই লক্ষণে অবশ্যই আমরা বেলেডোনা নির্দিষ্ট করতে পারি। ঠিক আছে, অথবা প্রথমে আমরা বেলেডোনা দিয়ে পরবর্তীতে ভাবতে পারি যে অন্যান্য কোন মেডিসিন আসতে পারে। ঠিক আছে, পরবর্তীতে অন্যান্য মেডিসিন আসতে পারে। কারণ বেলেডোনা, অ্যাকোনাইট, এদের ক্রিয়াটা হচ্ছে সাধারণত বেশিক্ষণ স্থায়ী না। ঠিক আছে, আচ্ছা, পিওরপেরাল সেপ্টিসিমিয়া, এটা হচ্ছে সুতিকা উন্মাদ আমরা কারে বলে থাকি, যেটা হচ্ছে ডেলিভারির পরবর্তী যে ব্যথা বেদনা বা জ্বর, ডেলিভারি হওয়ার পরে একটা উগ্রতা প্রকাশ পায়, বডিতে কাঁপুনি চলে আসে, অর্থাৎ রক্তে জীবাণু ঢুকে যায়। এক্ষেত্রে সেপ্টিসিমিয়ায় স্টাফিসেগ্রিয়া আছে। আচ্ছা, আর আমি সেপ্টিসিমিয়ার ওষুধ আমি বলে দেবো পরে, আমার জানা আছে এবং আমি ওটা প্রয়োগও করেছি, আমার বাড়িওয়ালার ক্ষেত্রেও প্রয়োগ করেছি। কাঁপুনি ধরে গেছিল, হ্যাঁ, এবার সে কাঁপুনি ধরে যাওয়ার পরে শ্বশুর বাড়ি ছিল, আমাকে ফোন করে জানালো যে কাঁপুনি হচ্ছে। আমি বাজার থেকে ওষুধ নিয়ে যেতে বললাম, রাতে খাওয়ালাম, রাতেই মোটামুটি সুস্থ হয়ে গেছে। বেলেডোনার জ্বর সাধারণত কেমন থাকে? একটু বেশি, এবং মস্তিষ্ক গরম। আসলে সব ওষুধ কথা আমাদের আগে আলোচনা করা হয়ে গেছে, তারপরে এখানে রিপিট আসতেছে যে রক্তবর্ণ, জ্বর সাধারণত 2, 3, 4, 5 থাকতে পারে। ঠিক আছে, ওটা থাকে। এখানে আর একটা সুন্দর মেডিসিন দুটো আছে, একটা হচ্ছে অ্যাসিটালিডিয়াম, যেটা হচ্ছে উচ্চ জ্বর যদি থেকে থাকে খুব সুন্দর কাজ দেয়। ঠিক আছে, কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না, অ্যাজিথ্রোমাইসিন লাগবে না, নাপা এক্সট্রা লাগবে না। অ্যাসিটালিডিয়াম দিয়ে কয়েকটা রোগী আমি সেরেছি উচ্চ জ্বরে, যদি সাধারণত 4-5 জ্বর থাকে। ঠিক আছে, সুন্দর কাজ করে, রোগী আরোগ্য আরোগ্য হয়ে যায়। ওটা সাধারণত আমরা 30 বা 200 ব্যবহার করি। আর ওখানে আর একটা ওষুধ আছে সিনিনাম আর্স, ওটাও তীব্র জ্বর বা উচ্চ জ্বরে খুব সুন্দর কাজ করে। লক্ষণটাও মিলায় রাখতে হবে, আপনারা যদি বই থাকে একটু পড়ে নেবেন, আর পরবর্তীতে আমরা আলোচনা করব। পিরিয়ডের সময় আমরা সাধারণত আরেকটা জিনিস দেখি, পিরিয়ডের ক্ষেত্রেও বেলেডোনা সুন্দর কাজ করে। মোটামুটি পিরিয়ডটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায়, আবার হঠাৎ করে কম হয়ে যায়, সেই সাথে প্রচন্ড ব্যথা থাকে এবং রক্তের বর্ণ টকটকে লাল থাকে। এক্ষেত্রে বেলেডোনা সুন্দর কাজ করে। এখানে আর একটা কথা আমরা আগে আলোচনা করে আসি যে ওভারাইটিস বা ওভারি মানে আমাদের একটু জানতে হবে, মেডিকেল কিছু কিছু সিস্টেম আছে যেগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন। ওভারি একটা ফিমেল অর্গান,
যারে আমরা ডিম বোতলে বলে থাকি। ওভারি সাধারণত দুইটা থাকে, কক্ষের ঠিক সাইডে, একটা বাম পাশে একটা ডান পাশে। এটা একটু আঁকে দেখালে মনে হয় ভালো হয়। আমি আবার ভালো আঁকতে পারি না, আমরা বডিটাই আঁকাই। সাধারণত ওভারিটা এই জায়গায় থাকে, এইটারে বলা হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। আমাদের ওভারির থেকে প্রতি মাসে একটা ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউব দিয়ে ইউটেরাসের ভিতরে আসে, অর্থাৎ জরায়ুতে আসে। এটা হচ্ছে সার্ভিক্স। এর উপরে হচ্ছে ব্লাডার থাকে, অর্থাৎ যেখানে প্রস্রাব জমা হয় আর কি, এর উপরে ব্লাডার থাকে, আর এই ইউটেরাসটা থাকে হচ্ছে ব্লাডারের নিচে। আচ্ছা, এখানে সাধারণত কিডনি থাকে, কিডনি থেকে আমাদের ওটা এখন আর রাখতেছি না। তো ওভারি, এটা হচ্ছে ওভারি, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। তাহলে প্রতি মাসে একটা করে ডিম্বাণু ওভারিতে এসে যুক্ত হয়, এবং যদি কোনো কারণে বাচ্চা কনসেপ্ট না হয়, তার 14 দিন পরে যে ওটা পিরিয়ড আকারে বেরোয় যায়। তাহলে আবার পিরিয়ড যখন শেষ হয়ে যায়, বা পিরিয়ড পর থেকে 14 দিনের মাথায় আবার একটা পরিপক্ক ডিম্বাণু, এখানে 14 দিন বলা ভুল হবে, সাধারণত আমরা 12 থেকে 14 বলে থাকি, এবং ওইটারে আমরা ডেঞ্জার কি বলা হয়, এটারে মানে ওই সময় সহবাসে আসলে বাচ্চা ধারণের প্রবণতা বেশি থাকে। হ্যাঁ, ওটা হচ্ছে সাধারণত 14 দিন, ঠিক আছে, অর্থাৎ 14 দিনের মাথায় একটা যদি পিরিয়ডটা রেগুলার সার্কেলের ভিতর থাকে, 18 দিন পর পর হয়, তাহলে ওটা 14 দিনের মাথায় যদি সহবাস হয়, তাহলে বাচ্চা কনসেপ্টের সম্ভাবনা বেশি থাকে, যদি অন্যান্য অর্গানের কোনো সমস্যা না থাকে, স্বাভাবিক থাকে। সাধারণত আমরা এই সময়টা 10 থেকে 16 দিন এটা রাখি, ঠিক আছে। এবং যদি কেউ পিল না খায় বা অন্যান্য কোনো জন্ম বিরোধীকরণ ওষুধ না খায়, যদি ওই টাইমটা একটু সেফে থাকে, তাহলে বাচ্চা সম্ভাবনা, কনসেপ্টের সম্ভাবনা খুবই কম থাকে। তো 14 দিনের পর একটা ওভারি থেকে ডিম্বাণু এসে ইউটেরাসে জমা হয়, ওটা যদি কনসেপ্ট না হয়, বাকি 14 দিন পরে যে ওটা পিরিয়ড আকারে নিঃসরণ হয়ে যায়। তাহলে এ হচ্ছে 28 দিন, ঠিক আছে। এর কিছু তারতম্য হতে পারে, কারো হয়তো 30 দিন, 32 দিন, 35 দিন, এটা হতে পারে। তাই সে অনুযায়ী কারো হয়তো 16 দিন, কারো 12 দিন, কারো 13 দিন, কারো 15 দিন, এক্ষেত্রে আকপাশ হয়ে ওভারিতে অবস্থান করে ইউটেরাস, ওই ডিম্বাণুটা। ওভারাইটিস হচ্ছে এই ওভারির প্রদাহ, এবং এই ওভারির প্রদাহ হয়ে কি হয়, আমরা প্রথমে বলেছিলাম যে ওভারির প্রদাহ হলে স্পর্শকাতরতা বেদনা, এটা আমরা আগেই বলেছি। স্পর্শকাতরতা বেদনার সাথে সেখানে দপদপানি থাকে, এবং সে সহসায় হাত দিতে চায় না, বা হাত দেওয়া পছন্দ করে না, কাপড়ের স্পর্শ যেন তার ব্যথা বলে মনে হয়। কেউ যদি তাকে দেখতে আসে, এসো না এসো না, কাছে আসো না, অর্থাৎ তার ব্যথা বেদনা যাতে বৃদ্ধি না হয়, বা ওই জায়গায় যেয়ে যেন কেউ আঘাত না দেয়,
আপনি যদি হাত দিয়ে একটু দেখতে চান, না না হাত দিয়ে না, হাত দিয়ে না, বেলোডোনা ঠিক এটা বলে। তবে এখানে আরেকটা বলে রাখি, ওভারাইটিস ভালো। আর একটু দেখাই, সেটা হচ্ছে আমরা অ্যাপান্ডিক্স নাম শুনে থাকি। অ্যাপান্ডিক্স, অ্যাপান্ডিক্সটা ঠিক এইখানে থাকে। এটা হচ্ছে বৃহদন্ত্র, এটা হচ্ছে ডিওডেনাম, ওই ডায়াফ্রাম, এটা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রামের এটা হচ্ছে বৃহদন্ত্র। এখানে আমরা পাকস্থলী, ভালো করে আঁকতে পারছি না, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, এখানে স্প্লিন, প্যানক্রিয়াস পাতার মতো, উপরে ফুসফুস থাকলো, এসোফেগাস, এগুলো হচ্ছে রিব, যেটা হাড়। আচ্ছা, তাহলে এটা কি বললাম আমরা? অ্যাপান্ডিক্স, অ্যাপান্ডিসাইটিস। অ্যাপান্ডিক্সের পীড়ায় আমরা কখনো 30 শক্তির নিচে দেব না, কারণ যদি আমরা নিম্ন শক্তি দিই, আমরা সাধারণত ওই ফোড়ায় যেরকম বলে থাকি যে নিম্ন শক্তিতে বসে যায়, অ্যাপান্ডিক্স যদি নিম্ন শক্তি দেওয়া হয় অনেক ক্ষেত্রে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তা অ্যাপান্ডিক্স হোক বা ওভারাইটিস হোক, ওভারের বা ডিম্বথলির যে সমস্যাই হোক, প্রদাহ হোক, এক্ষেত্রে আমরা সাধারণত 30-এর নিচে ব্যবহার করবো না, সাধারণত 30টাই বেশি ব্যবহার করবো। ঠিক আছে, আর 50 মিলিসিস যদি থাকে তাহলে তো কথাই নেই, ওরা সাধারণত 50 মিলিসিস পরে যাব, সাধারণত 30টাই দিয়ে বেশি শুরু করব। তাহলে ওটা আমরা সাধারণত প্রতি ঘন্টায় ওষুধ, আজকে বেলোডোনা তৈরিও শিখিয়ে দিই একটু। সাধারণত কাঁচ বা প্লাস্টিকের শিশি, একটা গ্লোবুস, হাফ আউন্স বা 1 আউন্স ডিস্টিল ওয়াটারে একটা পিল দিয়ে, পিল আমরা কাকে বলে থাকি? গ্লোবুস। আমরা ওষুধগুলো সাধারণত গ্লোবুসে তৈরি করব বা তৈরি করে নিয়ে আসবো। এক্ষেত্রে আমাদের ওষুধ যখন প্রয়োগ করবো রোগীর ক্ষেত্রে, তখন সেটা হচ্ছে স্থূল মাত্রা হবে না, সেটা হচ্ছে সূক্ষ্ম মাত্রা হয়ে যাবে। আর আমরা যখন ওষুধ ফোঁটায় প্রয়োগ করব, তখন হচ্ছে স্থূল মাত্রা হয়ে যাবে। তো স্থূল মাত্রা যখন আমরা প্রয়োগ করব, তখন দেখা যায় যে রোগ লক্ষণগুলো বৃদ্ধি পেতে থাকে, অ্যাগ্রাভেশন হতে থাকে। আমরা যত ওষুধের মাত্রা সূক্ষ্ম করব, ওষুধের সরাসরি সেলে যে প্রবেশ করে ক্রিয়াটা সুন্দর করবে এবং ওষুধের অ্যাগ্রাভেশনটা কম হবে, বেশিরভাগ ক্ষেত্রে হবেই না। ঠিক আছে, আবার রোগ লক্ষণের প্রবণতা অনুযায়ী আমরা ওইটা 1 লিটার ডিস্টিল ওয়াটারে বা হাফ লিটার ডিস্টিল ওয়াটারে মেডিসিন দিয়েও ওইটা ঘন্টায় ঘন্টায় বা 15 মিনিট বা আধা ঘন্টা পর পর খাওয়াতে পারি। ঠিক আছে, ওটা 1 সিপি করে, 1 মুটকি করে বা 20 ফোঁটা করে, 30 ফোঁটা করে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের পিলের পরিমাণ এখানে একটাই থাকবে। ঠিক আছে, আমরা 1 লিটারে দিলেও একটা, যদি 1 আউন্সে দিই তাও একটা, যদি 1 ড্রামে করে দিই, একটা ড্রামে করে দিই, তাও একটা। ঠিক আছে, আমরা রোগীরা সাধারণত মনে করে যে ওষুধ বেশি বেশি খালি মনে হয় বেশি কাজ করে। আমি যখন প্রথম ডাক্তারি করতে যাই বা যেতাম, তখন আমার কাছে 1 আউন্স করে ওষুধ থাকতো, 1 আউন্স করে দেশি ওষুধ। আমি এইটা 1 আউন্স করে নিয়ে আসতাম। প্রথম যখন ওষুধ নিয়ে আসি, আমার কাছে 5টা ওষুধ ছিল। সেটা হচ্ছে অ্যাকোনাইট 200, বেলেডোনা 200, কোস্টিকাম 200, রাস্টক্স 200, আর
আর একটা মেডিসিন হয়তো নাক্স নাক্স 200, ঠিক আছে, নাক্স ভূমিকা 200, এই 5টা ওষুধ দিয়ে আমি প্রথমে শুরু করি। কিন্তু পরবর্তীতে যে আমি দেখলাম যে না, আমাদের বইতে যেভাবে আসে, আমি তখন প্রথম অধ্যয়ন করি হয়তো ফার্স্ট ইয়ারে একটু, তার পরবর্তীতে আমি অধ্যয়ন করতে করতে দেখেছি বা টিচারদের সান্নিধ্যে যেয়ে দেখেছি, তারা যারা মোটামুটি ভালো ডাক্তার আছে তারা কখনো স্থূলমাত্রা ব্যবহার করে না। এবং আমিও এটা প্রমাণ, আমি একটা গ্লোবুজও রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি যে তাই রোগী সহ্য করতে পারে না। অনেক ক্ষেত্রে আমাকে ফোন দেয় যে ডাক্তার সাহেব ওষুধ খেয়ে তো বেড়ে গেছে, এখন কি করব। তখন বলা হয় যে আপনি যদি হাফ আউন্স থাকে বা 1 আউন্স থাকে, 1 সিপি বা 10 ফোঁটা বা 20 ফোঁটা 1 গ্লাস বা 250 মিলি পানিতে বা জলে গুলে ভালো করে নেড়ে ওখান থেকে 1 চামচ খান। ডাক্তার সাহেব এতে কাজ হবে তো? আসলে রোগীরা হতাশায় থাকে, কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে ওষুধ ওইভাবেই খেয়ে রোগী ভালো আছে এবং অনেকটা ভালো বোধ করতেছে, কারণ তার মেডিসিন অ্যাগ্রাভেশনটা হচ্ছে না। এই অ্যাগ্রাভেশনটা কখন দেখা যায়? তখন তার জীবনী শক্তিটা আসলে দুর্বল হয়ে যায়, তখন সে আসলে ওই পোটেন্সির ওই মাত্রাটা তাই সে নিতে পারে না। সেক্ষেত্রে আমাদের ওই পানিতে গুলায় ওইভাবে দেওয়া লাগে, ঠিক আছে। আসলে কেন যে আমরা পানিতে গুলায় দিই, অনেকে আবার কি করে আমাদের বড়িতে ওষুধ দেয়। আমাকে অনেকে এসে বলো ডাক্তার সাহেব তো আবার পানি ওষুধ ছাড়া দেন না, আপনি তো শুধু বড়ি, মানে বড়ি ওষুধ তো দেন না। আসলেই আমরা যদি একটা জার্মানি মেডিসিন, একটা ড্রামে সাধারণত 500টা গ্লোবুল ধরে, যদি 20 নম্বর গ্লোবুল দেওয়া হয়, তার একটু কম বেশি হতে পারে। এখানে যখন আমি একটা মেডিসিন দিচ্ছি, আমরা আজকে বেলোডোনা পড়াচ্ছি, বেলোডোনায় পড়ি, বেলোডোনা 30 বা 200, আমি 500টা গ্লোবুলই কয় ফুট দিলে এটা শিখতে হবে, মানে ভিজে যাবে সাধারণত 4 থেকে 5 ফুট। আচ্ছা, তাহলে এই পুরো ওষুধটা আমার কয় ফুট পড়লো? 5 ফুট। এই 5 ফুট ওষুধটাই হচ্ছে স্থূল মাত্রা, অর্থাৎ 1 ফুটও যদি আপনি দেন সেটাও স্থূল মাত্রা। আচ্ছা, আমরা মাদার থেকে যদি এই ভিতরে প্রয়োগ করি, ওইটাই তো স্থূল প্রয়োগ না, স্থূল মাত্রার ওইটা না যে মাদার প্রয়োগ করলে স্থূল মাত্রা। স্থূল মাত্রাটা হচ্ছে ওষুধের পরিমাণ, অর্থাৎ ওষুধের পরিমাণ বলতে আহ, যদি আমার 200 শক্তি বা 30 শক্তি 1 মুটকি যদি ব্যবহার করি বা 1 ড্রপ ব্যবহার করি, 1 ফোঁটা আর কি, সেটা হচ্ছে স্থূল মাত্রা। স্থূল মানে হচ্ছে অনেক ওষুধ, ঠিক আছে। স্থূল মানে হচ্ছে অনেক ওষুধ, অর্থাৎ আমরা একটা গ্লোবুস, আমরা 10 নম্বর গ্লোবুসটা আমি দেখাই, আমার কাছে আছে কি, 10 নম্বর ওষুধটা আছে, একটু ভিজে গেছে আর কি, এটা একটু ভিজে গেছে, আমি দেখে নিই। থাক থাক থাক, একবারে 10 নম্বর বড়ি আমি দেখাচ্ছি। হ্যাঁ, পেয়েছি। আহ, দেখা যাচ্ছে কি, এটা হচ্ছে 20 নম্বর গ্লোবুস, এটা হচ্ছে 20 নম্বর গ্লোবুস, এটা হচ্ছে 20 নম্বর। আচ্ছা, আমরা একটু 10 নম্বর দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আরো ছোট, একটু হাতে ধরে রাখ। সেটা হচ্ছে আরো ছোট, এবং আমাদের হ্যানিমান স্যারও 10 নম্বর গ্লোবিউজে ব্যবহার করতে বলেছে। এই যে 10 নম্বর, অর্থাৎ এটা আমাদের বলা হয় সরিষার দানার মতো। আর এই সরিষার দানার মতো একটা পিল বা একটা ওষুধই হচ্ছে আমাদের সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করা হয়। অর্থাৎ এই ওষুধটার এই ড্রামের ভিতরে যদি আমি 5 ফোঁটা দিয়ে সিক্ত করে ভালো করে শুকাবো, রোদ দিয়ে না, এটা উবুর করে একটা সুন্দর জায়গায় রেখে দেবো, রেখে দেওয়ার পরে ওই যে অতিরিক্ত যে মেডিসিনটা ওটা সিপির মাধ্যমে বেরোয়, যে পরে যে এটা ঝুরঝুরে হয়ে যাবে, অর্থাৎ ওষুধ যা মেশার এটি গ্লোবুজে মিশে যাবে, এবং এই একটা গ্লোবুজ
10 নম্বর যদি হয়ে থাকে, এই 10 নম্বরে একটা গ্লুকোজ, সেই মাত্রা যে সূক্ষ্ম মাত্রায় একটা গ্লুকোজ, ওই যেভাবে ওষুধ তৈরি করতে বললাম, ওই 1 আউন্স বা হাফ আউন্স বা 1 গ্রাম একটা বড়ি দিয়ে ওইটাই যদি ওষুধের রোগীর প্রয়োগ করা হয়, ওটা হচ্ছে আমাদের সূক্ষ্ম মাত্রা বলা হচ্ছে। ঠিক আছে, আর যদি আমরা সরাসরি গ্লুকোজে 3 ফোঁটা 5 ফোঁটা দিই, 5 ফোঁটা দিই, স্থূল মাত্রা ওইটা অনেক ডাক্তার বলবে কি যে আপনি 10টা করে বড়ি খান, অর্থাৎ জি, জি, 20টে করে বড়ি খান বা 4টে করে বড়ি খান। তো ওই যা খাচ্ছি ওটাই হচ্ছে আমাদের স্থূল মাত্রা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমার রুগীর যা লাগবে আমি তাই দেবো, আমার অতিরিক্ত কেন দেবো? স্থূল মাত্রা সেক্ষেত্রে স্যার অ্যাবজর্পশন হতে পারে। অবশ্যই। আমি এই যে 10 নম্বর গুলো সঠিক মাত্রা বা সঠিক রোগ লক্ষণ অনুযায়ী যদি ওষুধ যদি সিলেকশন হয়ে থাকে, তাহলে 10 নম্বরের 200 গুলো যদি ও জীবনী শক্তি না নিয়ে পারে, তাও বেড়ে যায়। ধন্যবাদ। এই একটা সরিষার দানার মতো ওষুধ একটা দিলে তাই রোগী সহ্য করতে পারে না। তাহলে আমরা ওই স্থূল মাত্রা, ওই যে 1 ফোঁটা 2 ফোঁটা 5 ফোঁটা 10 ফোঁটা, অনেক ডাক্তার আছে একটা ওষুধ লিখে দিয়েছে, এখানে বলে ডাক্তার সাহেব রাস্টক্স 200, ডাক্তারের কাছে গেছিলাম 5 ফোঁটা করে খাতে বলেছে দিন। আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, যেটা হচ্ছে ওষুধ যখন আমাদের প্রয়োগ করা হয় বা পরীক্ষা করা হয়, তখন হচ্ছে এটা স্থূল মাত্রায় প্রয়োগ করে বডিতে যে যে লক্ষণগুলো ফুটে ওঠে, সেই লক্ষণগুলোর কালেক্ট করে লিপিবদ্ধ করে এটা ম্যাটেরিয়া মেডিকা তৈরি করা হয়। তাহলে একটা রুগী রাস্টক্স বা বেলেডোনা 200 প্রতিদিন খেয়ে যাচ্ছে 5 বার করে বা 3 বার করে, এবং সেটা স্থূল মাত্রায়। তাহলে প্রতিটা ওষুধই হচ্ছে বিষ। অ্যাকোনাইড বিষ, সেকো বিষ, অ্যাকোনাইড হচ্ছে কাঠ বিষ, আর্সেনিক হচ্ছে সেকো বিষ, বেলেডোনা হচ্ছে একটা উগ্রবীর্য। তাহলে প্রতিটা মেডিসিনই হচ্ছে আমাদের বিষ। তাহলে এই বিষটা যদি আমরা প্রতিদিন ওইভাবে খেতে থাকি, তাহলে ওষুধের যে লক্ষণগুলো আছে, আমাদের ওই লক্ষণগুলো বডিতে প্রকাশ পেতেই পারে। ওষুধের যে লক্ষণগুলো, ওই লক্ষণগুলো আমাদের বডিতে প্রকাশ পেতে পারে। সেক্ষেত্রে আমরা ওটাই করব, আমরা ওই 1 ফুট 10 ফুট 5 ফুট কিনে খাবো না, এবং রোগীরেও ওইভাবে কিনে খেতে বলবো না। ঠিক আছে, রোগীর সাধারণত আমরা মাদারটা লিখতে পারি, আপনি মাদার টেনসারটা কিনে খান, কিন্তু পোটেন্সি ওষুধগুলো কখনো ওইভাবে দেওয়া যাবে না। তো আমরা ওভারাইটিসে ছিলাম, ওভারাইটিস থেকে এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, যাই হোক, আসলে কথায় কথা বাড়ি ভোজন এবারে পেট, একটা বিষয় আলোচনা করতে করতে আরেকটা বিষয় চলে আসি। তো যাই হোক, যা করেছি এটাও প্রয়োজন ছিল। তাহলে আরেকটা বিষয়, সেটা আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমাদের এই যে অভ্যন্তরীণ যে ওভারাইটিস, এই ওভারাইটিস হলো অভ্যন্তরীণ অর্গান। সেক্ষেত্রে জীবাণু যে আমাদের ওভারিতে ইনফ্লামেশন তৈরি করতেছে, সেক্ষেত্রে অ্যালোপ্যাথি যে সাবপ্রেশন আমরা করলাম এর আগে, সাবপ্রেশনের যে ভূমিকা দেখা গেল যে ব্যাকটেরিয়াল কারণে আমাদের জ্বর হলো, ব্যাকটেরিয়াকে আমরা বিভিন্ন ধরনের পেটেন্ট ওষুধ খেয়ে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেয়ে আমরা তাকে চাপা দিয়ে রাখলাম। এই যে জীবাণুগুলো আমাদের শরীরের ভিতরে থাকে, এই জীবাণুগুলোই তো আমাদের ওভারাইটিস, বিশেষ করে আমাদের যে অভ্যন্তরীণ রোগগুলো আছে হ্যাঁ, এটা তো অবশ্যই, এগুলো তৈরি করে। এটা তো অবশ্যই তৈরি করে আমাদের। আসলে বলা হচ্ছে কি, আমরা 2-4 বছর আগে করোনা ভেরিয়েন্ট নিয়ে পৃথিবী নড়ে গেল না? জি জি। আচ্ছা, যাক, সৃষ্টিকর্তার ইচ্ছায় জানি না করোনা রোগী আমার কাছে আসছিল কিনা, তবে আমি ওই অবস্থায় অনেক জ্বরের রোগীর ট্রিটমেন্ট করেছি। ঠিক আছে, করোনার যে লক্ষণগুলো ছিল, সেই লক্ষণগুলো তাদের ভিতরে ছিল, যাক সৃষ্টিকর্তা তাদের মাফ করেছে। না, আমি বলতে চাচ্ছি যে ক্রনিক যদি হয়ে থাকে বা যদি জীবনে সত্যি একবার লো হয়ে থাকে, তাহলে তাদের বাঁচানো বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না, তবে মোটামুটি তাদের সেরেছে। আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, করোনা যখন প্রথম আমাদের আসে, তখন আমাদের কিছু অ্যান্টিডোট তৈরি হয়, অর্থাৎ টিকা তৈরি হয়। আচ্ছা, আমাদের প্রথম যখন টিকা তৈরি হলো, সারা বিশ্ব সবাই টিকা দিল, কিন্তু কিছুদিন পরে দেখা গেল কি, আমাদের করোনা আগের যে অবস্থানে ছিল, সেই অবস্থানের থেকে আবার নতুন করে বিল্ড আপ করতেছে, নতুন করে তার রূপ বদলায় আর এক রূপে যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখে থাকি, আমরা অনেক ক্ষেত্রে
জমিতে কীটনাশক ব্যবহার করে থাকি। আচ্ছা, ভিরিতাকো নামে একটা কীটনাশক আছে, যেটা হচ্ছে সিনজেন্টা সাপ্লাই দেয়। মানুষ এখন বলে কি ভিরিতাকো আগে অনেক কাজ করতো, কিন্তু এখন নকল হয়ে গেছে, এখন আর কাজ করে না। আচ্ছা, কিন্তু সিস্টেমটা হচ্ছে এটা যে ভিড়তাকড় ঠিকই সে আগের কাজে করে যাচ্ছে, কিন্তু আমাদের যে পোকামাকড় গুলো আছে ওটা করোনার মতো ওইটা রূপ পরিবর্তন করতেছে। অর্থাৎ এই যে মেডিসিন গুলো আছে এই মেডিসিন গুলো প্রয়োগ করার ফলে ওরা বুঝে গেছে যে না, এই যে মেডিসিনটা আছে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে গেলে আমাদের নতুন করে আরো শক্তি জোগাড় করতে হবে। ঠিক করোনার মতো, করোনা প্রথম ভেরিয়েন্ট আসলো, দ্বিতীয় ভেরিয়েন্ট, তৃতীয় ভেরিয়েন্ট, চতুর্থ ভেরিয়েন্ট, এবার পর্যায়ক্রমে যেরকম রূপ পরিবর্তন করেছে, আমাদের প্রতিটা ক্ষেত্রে ওরকম রোগ লক্ষণ হোক বা অন্যান্য লক্ষণগুলো হোক, যদি সাদৃশ্য বিধান মতে না সারা হয় তাহলে সেটা রূপ পরিবর্তন করে থাকি। সেরকম আমরা চর্মপীড়ায় পড়ে থাকি যে হোমিওপ্যাথি রোগ লক্ষণের বা রোগের প্রধান কারণ হচ্ছে সোরা। সোরাটা কি? মানসিক বিকৃতি। এখানে মায়াজমা আলোচনা হয়ে যাচ্ছে। মানসিক বিকৃতি, ঠিক আছে? মানুষের কুচিন্তা, কু অভ্যাস, এই ধরনের যেগুলো আছে সবই আছে মানসিক বিকৃতি। অর্থাৎ একজন সুস্থ মানুষ সাধারণত খুবই ভালো, তার ভিতরে কোনো রকম খারাপ চিন্তা আসে না, কারো ক্ষতি করার চিন্তা আসে না, কারো অন্যায় করার চিন্তা আসে না, তার ভিতরে মিশা কথা বলা আসে না, অর্থাৎ সে ভালো মানুষ, অর্থাৎ সোরা সেখানে প্রবেশ করে না। কিন্তু যখনই আমাদের মনের ভিতর সোরা ঢুকে যায়, কি অমুক আমাকে বেশি কথা বললো, বা ওই আজকে যাচ্ছে এই পথে ওখানে একটা কলা দেখে এলাম, ওই কলার খান আজকে কেটে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এই যখনই কুচিন্তা, কু অভ্যাস, কু মনোভাব আমাদের মনের ভিতর তৈরি হয়, তখন আমাদের সোরাটা, সোরার যে লক্ষণগুলো আছে আমাদের মনে তৈরি হয়। আচ্ছা, বা অতিরিক্ত শোক, দুঃখ, ব্যথা, বেদনা ইত্যাদি আছে। দেখা গেল এইসব রোগে কিছুদিন তার মানসিক টেনশন বা পীড়া ভোগার পরে তার বাহিরে কিছু লক্ষণ প্রকাশ পায় চর্মপীড়া রূপে। আসলে সোরা মানে চর্মপীড়া না। সোরার প্রথম কথা হচ্ছে মনোকুণ্ডায়ন। এটা এখন প্রাথমিক যদি আপনারা থেকে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন না যে আসলে সোরাটা কি। এটা হচ্ছে আদি মায়াজম বলা হয়, অর্থাৎ রোগ সৃষ্টির প্রধান কারণ। সোরা সিফিলিস সাইকোটিক। যখন এখন বলবো তখন হ্যাঁ, বললেন এখন এখন এটা বোঝা যাবে না। তা আমি যেটা বলছিলাম যে মনোকুণ্ডায়ন থেকে আমাদের সোরা বা চর্মপীড়া আকারে যেটা প্রকাশ পায়, কোনো কারণে ওই চর্মপীড়া আমাদের চাপা পড়ে যায়। চাপা পড়াটা কি? বিসদৃশ্য বিধান মতে, অর্থাৎ বিভিন্ন পেটেন্ট ওষুধ যেরকম আমরা মলম লাগাই, তারপরে আছে ওই যে অ্যালোপ্যাথি অ্যান্টিহিস্টামিন বা ফ্লুগাল এই জাতীয় কিছু ওষুধ আছে, খাওয়ার পরে অ্যান্টিফাঙ্গাল যে ওষুধগুলো আছে ওইগুলো খাওয়ার ফলে কি হয়, আমাদের দেখা যায় যে কালকে একটা রোগী আসছিল আমাদের, আমার আসলে এই রোগীর চাপ কালকে একটু বেশি ছিল, আসলে ক্লাস নিতে পারেনি। সে হচ্ছে চর্মপীড়া সারার পরে তার মেন্টাল ডিসঅর্ডার শুরু হয়ে গেছে, মানসিক বিকৃতি শুরু হয়ে গেছে। সে রোগীটারে কালকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, আজকে আবার আসার কথা, ওষুধ ছিল না, কালকে আনা হলো, আজকে আনা হলো। আচ্ছা, তাহলে এইটা অর্থাৎ চর্মপীড়া চাপা দেওয়ার ফলে আমরা বিভিন্ন রকমের উপসর্গ দেখতে পাই বডিতে। অর্থাৎ চর্ম আমাদের উপর থেকে সেরে গেলেও তার জীবাণুগুলো ভিতরে যে প্রকাশ করে, কোনো এক সময় চর্মপীড়া যদি বেশি থেকে থাকে তাহলে এই চর্মপীড়া চাপা দেওয়ার ফলে আমাদের ব্রনকাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, কিডনি ফেলিওর, ব্রাইট ডিজিজ, ঠিক আছে? তারপরে হচ্ছে লিভারের পীড়া, প্যানক্রিয়াসের পীড়া, এগুলো অবশ্যই হবে। অর্থাৎ চর্মপীড়া চাপা দেওয়ার ফলে যে প্রধান লক্ষণগুলো আমরা দেখি সেটা হচ্ছে হয় ফুসফুস, নাই লিভার, নাই হার্ট, নাই কিডনি, অবশ্যই একটা ইফেক্ট পড়বে, অবশ্যই পড়বে, ঠিক আছে? এইটা অবশ্যই পড়বে। এটা আপনারা অনেক রোগের ক্ষেত্রে দেখবেন, যারা বড় বড় রোগ আছে তারা হয়তো কোনো এক সময় চর্মপীড়া চাপা দেওয়ার ছিল, অথবা অন্য কোনো রোগ চাপা দেওয়ার ছিল। এখন ওই যখন চাপা দেওয়া হয়েছে আমাদের রোগ লক্ষণগুলো বলবে কি কি আমরা উপরে প্রকাশ করি না। অর্থাৎ এখানে আর একটা বিষয় বলে রাখে, জীবনী শক্তি। আমাদের জীবনী শক্তি কখনোই আমাদের বডিটারে ধ্বংস হতে দিতে চায় না।
এর সর্বদা রক্ষা করার জন্য ওই যে মনের ভিতরে যে ময়লা আমাদের জমা হয়েছিল, সোরার প্রভাবে যে ময়লা জমা হয়েছিল, ওই ময়লাটারে চর্ম আকারে বের করে দিচ্ছিল। এবং আমরা হোমিওপ্যাথি ডাক্তার ওখানে রুগী এসে আমাদের কাছে লক্ষণ প্রকাশ করতেছি, ডাক্তার সাহেব এই দেখেন এই চর্মপীড়া হচ্ছে, অর্থাৎ আমাদের বডিতে দেখা যাচ্ছে আমি এই লক্ষণগুলো প্রকাশ করতেছি। হয় সেটা সালফার হতে পারে, সোডিয়াম হতে পারে, গ্রাফাইটিস হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, সেলেনিয়াম হতে পারে, ইত্যাদি ইত্যাদি মেডিসিন গুলো হতে পারে। আমি এই লক্ষণ নিয়ে আইছি, এখন আপনি আমাকে ওষুধ দেন যাতে আমি এই বডি থেকে চলে যাই। অনেকেই চাচ্ছি ডাক্তারের কাছে যাই, এমবিবিএস চর্ম যৌন পেশেন্ট তো স্যার চর্ম চাচ্ছি হ্যাঁ 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 ছিল 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 হ্যাঁ 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 চেম্বারে ছিলাম। হ্যাঁ 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 এবার খেয়ে ওই চর্মপোড়া চাপাতে আমার বাড়ির পাশে একজন আছে, চর্মপোড়া হয়েছিল, এখন সে হার্টের সমস্যায় ভোগে। এখন তার হার্টের সমস্যা, একটুখানি হাঁটলে তার দম লেগে যায়। ঠিক আছে, তা এইসব রোগীদের তো আসলে বোঝানো সম্ভব না, ওরা মরার পরে যে বুঝবে, এখন আর বুঝবে না। তো তাহলে আমাদের যত রোগ লক্ষণ চাপা দিয়ে হয়, আমাদের জীবনী শক্তি কি করে যে ঠিক আছে আমি ওখানে যাচ্ছিলাম, তাহলে ওখানে তো আমি থাকতে পারলাম না, জীবাণুগুলো বলে ওখানে থাকতে পারলাম না, তাহলে বডির ভিতরে কোন জায়গায় গ্যাপ আছে, কোন জায়গায় দুর্বল আছে, সেই জায়গায় যে আঘাত করতে থাকে বা সেই জায়গায় যে বাসা বাঁধতে থাকে। এবং যদি তার বসবাসযোগ্য স্থান স্থান বেছে নেয় এবং সে ঘর বাড়ি তৈরি করে আর কি, আমরা যা সহজ কথায় যাবো, ওখানে তার উপযুক্ত পরিবেশ সে তৈরি করে নেয়, তৈরি করে তার বংশ বিস্তার করতে থাকে। পরবর্তীতে আসলে আমাদের জীবদ্দশায় তার বৃদ্ধিটা শেষ হয়ে যায়। তো ওভারাইটিস পড়া হলো, টনসিলাইটিস পড়া, ওই টনসিলাইটিস তো পড়েছি, তারপরে আছে কার্বাঙ্কল, তারপর আছে ওই অ্যাপেন্ডিক্স, সূতিকা জ্বর। এসব ক্ষেত্রে মোটামুটি আমরা বেলডোনার প্রধান লক্ষণগুলো দেখবো যে হঠাৎ করে বৃদ্ধি, হঠাৎ করে আক্রমণ, হঠাৎ করে বৃদ্ধি, এবং রোগী রোগ লক্ষণের পূর্বে এমনি সাধারণত প্রফুল্ল থাকে। সে আরো প্রথম দিন বলা হয়েছিল সে একটু হেসে কথা বলে, সে একটু প্রফুল্ল আকৃতির। ঠিক আছে, সর্বদাই সে হেসে কথা বলে, হেসে কথা বলে। পালসেটিলা হতে পারে, বেলেডোনা হতে পারে, ল্যাকেসিস একটু লুকায় লুকায় থাকে, জনসম্মুখে আসতে চায় না। যদি চেম্বারে রোগ থাকে তাহলে ও দূরের থেকে উঁকি মারবে এরকম করে, যে আসলে লোকজন কি গেছে। আমরা আসলে রোগী আস্তে আস্তে আমরা শিখে যাব অবশ্যই, ঠিক আছে, যে আসলে সে ল্যাকেসিস না সে ব্যারাইটাকার, নাকি আসলে সে কোন মেডিসিন, আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা শিখে যাব। তো এর ক্রিয়াকালটা সাধারণত থাকে 1 থেকে 7 দিন, এর ক্রিয়াকালের অবস্থানটা থাকে সাধারণত 1 থেকে 7 দিন। তবে আমরা একটা মেডিসিন যদি অ্যাকুট ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা একটু ওষুধটা ঘন ঘন প্রয়োগ করার চেষ্টা করব, অর্থাৎ তার রোগ লক্ষণের অবস্থান অনুযায়ী, বা ফোড়া বা জ্বরের ক্ষেত্রে সাধারণত প্রতি ঘন্টায় ঘন্টায়, আর যদি এমনি অন্যান্য উপসর্গগুলো থাকে সেক্ষেত্রে দিনে 3 বার। ঠিক আছে, যদি আমরা উচ্চ শক্তি ব্যবহার করে থাকি তাহলে সাধারণত দিনে 1 ঘন্টার ভিতরে 3 বার শেষ করব, অথবা সকাল দুপুর রাতে 3 বার শেষ করে, অথবা 15 মিনিট পর পর 3 বার শেষ করে ওইটা বন্ধ রাখবো, যদি যদি আমরা উচ্চ শক্তি ব্যবহার করি। তারপরে আমরা পরবর্তী কি মেডিসিন আসে বা ওই মেডিসিন আসে কিনা লক্ষণগুলো পর্যবেক্ষণ করব। এর সাধারণত বৃদ্ধি কিসে হয় আমরা একটু দেখি। আমরা প্রথমে বলেছিলাম যে এর স্পর্শকাতরতা আছে, অর্থাৎ ছুঁইলে তার বৃদ্ধি, সঞ্চালনে বৃদ্ধি। সাধারণত যে বায়ু প্রবাহ হয়, বায়ু প্রবাহেও তার বৃদ্ধি হয়। বেলা 3টার পর ও পুনরায় রাত্রি দ্বিপ্রহরের পর, সাধারণত বেলা 3টার পর বৃদ্ধি হয়, আর রাত 3টের পরেও ওই দুইটা দ্বিপ্রহরের পর, অর্থাৎ রাত মধ্যরাতেও বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে আমরা আর্সেনিকেও পড়েছিলাম দ্বিপ্রহরে বৃদ্ধি পায়, তবে এটার এই যে ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা, এই বৃদ্ধিটা আমরা একটু খেয়াল করবো। আর আর্সেনিক সাধারণত মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন নড়াচড়া তার মোটামুটি
ওই মানে স্থির স্থির থাকতে চায় না, তার ভিতরে অস্থিরতা কাজ করে, মৃত্যু ঠিক ভয় আছে, আছে। মৃত্যু ভয় আছে, এই সব পার্থক্যগুলো আমরা খেয়াল করব। এটা মস্তকের সম্মুখে, অর্থাৎ এই সাধারণত এখানে আমরা বলেছিলাম মস্তকের সম্মুখে ক্যারোটিড আর্টারি এবং মস্তিষ্কের সম্মুখে, এবং যদি সাধারণত রোদ্রে চলাফেরা বা শয়ন করা হয় বা ঘোরাঘুরি করা হয় সেক্ষেত্রেও বৃদ্ধি পেতে পারে। রোদে অ্যাগ্রাভেটস। হ্যাঁ, অ্যাগ্রাভেটস রোদে আর কি, ঠিক আছে। রোদে অ্যাগ্রাভেটের আবার ল্যাগেসি স্ন্যাকটামিউর গ্লোনিয়ান, এদিকে আমরা খেয়াল রাখবো। যদি ওই লক্ষণ থাকে আমরা অবশ্যই তো পার্থক্য আমরা নির্ণয় করবো, ঠিক আছে। আর উপশম, সাধারণত উপশম কিসে হয় আমাদের বিশ্রামে, সোজা হইয়া দাঁড়াইলে এবং উষ্ণ গৃহে। আচ্ছা, এখানে একটু ভালো করে বুঝতে হবে, রোদে গেলে রোদের গরমে বৃদ্ধি, কিন্তু ঘরের উষ্ণ গরমে আবার উপশম, ঠিক আছে। এই জায়গায় আমরা মার্কস হলে পড়েছিলাম, আর্সেনিকে পড়েছিলাম যে বিছানায় স্থির অবস্থায় বৃদ্ধি, কিন্তু বিছানার গরমে উপশম, ঠিক আছে। মার্কস হলে পড়েছিলাম বিছানার গরমে বৃদ্ধি, বিছানার গরমে বৃদ্ধি। আর বেলেডোনায় হচ্ছে উষ্ণ গৃহে উপশম, অর্থাৎ ঘরটা যদি একটু গরম গরম থাকে তাহলে তার একটু ভালো লাগে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা থেকে গেল, সেটা হচ্ছে বেলেডোনার ক্রনিক ডিজিজ, অর্থাৎ পূর্বে এসে বেলেডোনা ছিল অথবা বেলেডোনার পরবর্তী যে গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকাম। বেলেডোনা সাধারণত মোটা গোটা, ঠিক আছে, মাথাটা মোটা, পেটটা ঘটের মতো মোটা, আর ক্যালকেরিয়া কার্বের রোগীটাও মোটা গোটা। আচ্ছা, এখানে অন্যান্য মেডিসিনও মোটা গোটা আছে, আমরা শুধু মোটা গোটা ভাবলে যে ক্যালকেরিয়া দেবো তা না। এখানে গ্রাফাইটিস, হ্যাঁ লক্ষণ থাকতে হবে। এখানে গ্রাফাইটিস আছে, তারপরে আছে অ্যালোভেনা আছে, ক্যালকেরিয়া আছে, তারপরে আছে অন্যান্য কিছু মেডিসিন আছে, সেক্ষেত্রেও কিন্তু মোটা গোটা। আর মোটা গোটা থাকলেই যে আসলে বেলেডোনা হবে, এই বেলেডোনা হবে বা গ্রাফাইটিস হবে বা ক্যালকেরিয়া হবে এমন না। আমরা অবশ্যই লক্ষণগুলো আসলে পার্থক্য করার চেষ্টা করব। তাহলে বেলেডোনার পর ক্যালকেরিয়ায় রোগ সম্পূর্ণ আরোগ্য করে দেয়, অর্থাৎ বেলেডোনার লক্ষণে যদি বেলেডোনার কিছু কাজ করে থেমে যায়, বেলেডোনা আর কাজ করে দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা যদি পরবর্তী মেডিসিন ক্যালকেরিয়ার লক্ষণগুলো বা বেলেডোনার লক্ষণগুলো থাকে, তাহলে আমরা পরবর্তী মেডিসিন আমরা ক্যালকেরিয়া দিলে সে বাকি যে অবশিষ্ট লক্ষণগুলো থাকে ওটা ক্যালকেরিয়ায় চলে যায়। জ্বর, খুব অল্প মস্তিষ্ক লক্ষণ ও অন্যান্য উপসর্গ অধিক হইলে এটা হায়োসিয়ামাসের সাথেও তুলনা করা হয়। এছাড়া হ্যাঁ, এছাড়াও হ্যাঁ, পাগল, শুধু পাগল না, এটা যদি বিকৃতি থাকে অর্থাৎ মস্তিষ্ক বিকৃতি, অর্থাৎ হায়োসিয়ামাসের আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, রোগীর যে কোনো সমস্যায় আপনারে কাপড় খুলে দেখাতে চায়, যদি মহিলা বা পুরুষ উভয়ের ক্ষেত্রে, ঠিক আছে। মনে করেন তার উরুতে কোনো একটা সমস্যা হলো, তার মহিলাও চাবে কাপড় খুলে, ডাক্তার সাহেব দেখেন দিনে এখানে কি হয়েছে, ডাক্তার সাহেব দেখেন দিনে এখানে কি হয়েছে, সে খোলামেলা আলোচনা করতে চায়। অ্যাকোনাইট, জেলসিমিয়াম, গুলোনিয়ান, ফেরামফস, ক্যামোমিলা প্রভৃতি ঔষধ বেলেডোনার পরেই প্রয়োজন হয়, ঠিক আছে। সাধারণত বেলেডোনার পরে সব ওষুধগুলো প্রয়োজন হতে পারে। আমরা পড়েছি বেলেডোনার ক্রিয়াটা বেশিক্ষণ স্থায়ী থাকে না, সাধারণত 1 থেকে 7 দিন। আর কিছু কিছু রোগীর ক্ষেত্রে আসলে বেলেডোনা 200 শক্তি, অথবা কিছু কিছু রোগীর ক্ষেত্রে বেলেডোনা বা হার্টের রোগীর ক্ষেত্রে ঘন ঘন বা স্থূল মাত্রায় প্রয়োগ করা একদম ঠিক না, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ডক্টর কেন্টের বইতেও লেখা আছে, এটা মোটামুটি আমরা ওষুধ প্রয়োগ করার পরে সাধারণত কিছু সময় অপেক্ষা করব উপশমের জন্য, অথবা খুবই সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করব।
শিশুদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আমাদের খুব চিন্তা ভাবনা করে আসলে ওষুধগুলো প্রয়োগ করতে হবে। তো সাধারণত এর যে ক্রিয়ানাশক আবার কিছু ওষুধ আছে, যেরকম বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে ওষুধগুলো ক্রিয়া যদি নষ্ট করতে চাই আমরা, তাহলে প্রধান ওষুধ হচ্ছে কর্পূর। নাম শুনেছি আমরা, কর্পূর। আচ্ছা, কর্পূর দিয়ে একটা ওষুধ তৈরি হয়, সেটা হচ্ছে ক্যাম্ফর। ক্যাম্ফর এমন একটা মেডিসিন যেটা হচ্ছে কলেরিয়া রোগের ক্ষেত্রে খুব কাজ করে। যেরকম আমরা হাঁস মুরগি দের ক্ষেত্রে দেখেন অনেক ক্ষেত্রে ফেরি করে বিক্রি করতে আসে, ওই যে ওষুধটা নীলে নীলে জাতীয় থাকে, সাধারণত হাঁস মুরগি কবুতরের এই গ্রাম অঞ্চলে বিক্রি করতে আসে। ওটা ওষুধটা হচ্ছে ক্যাম্ফর দিয়ে তৈরি করা হয়। আমি দেখেছি এর উপাদানটা ক্যাম্ফর। আসলে যে ক্যাম্পার খেলে যে কলেরা সেরে যাবে তা না, ওর লক্ষণটা অবশ্যই থাকা লাগবে। ঠিক আছে? তো অ্যাকোনাইটের ক্রিয়ানাশক এই বেলেডোনার ক্রিয়ানাশক হচ্ছে ক্যাম্ফর, কোপিয়া, অ্যাকোনাইট, হিপাস সালফার, ব্রায়োনিয়া, ওপিয়াম, মার্কসল, স্যাবাডিলা, ভাইবারনাম, অপু। এসব ওষুধগুলো আমরা শুনিনি, হয়তো পরবর্তীতে শুনবো। এইসব ওষুধগুলো যদি আমাদের প্রয়োগ করা হয় তাহলে বেলেডোনার ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? অর্থাৎ কোনো ক্ষেত্রে আমরা যদি দেখি যে না, বেলেডোনা আমার ভুল প্রয়োগ করা হয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে এই মেডিসিন গুলো প্রয়োগ করে আমাদের ক্রিয়াটা নষ্ট করে দিতে পারি। আর আহ, আমার একজন আছে, এক ডাক্তার এসে বলে যে ডাক্তার সাহেব, ওই অমুক ক্ষেত্রে অমুক রোগী ওই অ্যালোপ্যাথি ওষুধ অনেক খাইছে, তাহলে ওর একটু নাক্স খাওয়া দিয়েছে যাতে ওর ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। না, আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ঠিক আছে? কারণ কি, আমরা যদি আসলে দেখি যে অমৃতাচার হয়েছে, কিন্তু ওর অন্যান্য উপসর্গ যদি অন্য মেডিসিনের সাথে মিলে যায়, তাহলে আমরা অন্যান্য মেডিসিন দেবো। আমি কেন নাক্স দিতে যাবো বা কেন ক্যাম্পার দিতে যাবো? ঠিক আছে? তাহলে ওটা দিতে হবে এমন কথা না, ওষুধের ক্রিয়া নষ্ট করতে হবে এমন কথা না। উপযুক্ত লক্ষণ যদি আমার থাকে, আমি উপযুক্ত লক্ষণে ওষুধ দেবো। এই অ্যালোপ্যাথিক সপ্তাহখানেক আগেই অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে 10টা না 7টা অ্যান্টিবায়োটিক খেয়ে পরে তার স্প্লেনোমেগালি, এই কথাটা আলোচনা করেছিলাম কিনা জানি না, তার স্প্লেন বেড়ে গেছে। স্প্লেন বেড়ে গেছে, ও সে পরবর্তীতে সেই 9টার দিকে আসে রাত, আর ট্যাথিস্কোপ দিয়ে আমার দেখতে করছে, ডাক্তার সাহেব আপনি একটু ট্যাথিস্কোপ দিয়ে পেটে লাগায় দেখেন দিনই আমার এই যে কি সমস্যা আছে। আসলে আমরা গ্রামাঞ্চলে যখন রুগী দেখি, ট্যাথিস্কোপ দিয়ে আসলে হার্টবিট আর ফুসফুসের যে শ্বাস প্রশ্বাসের যে গতিটা দেখা যায়, তারা তাও জানে না। তারা মনে করছে ওইটা একটা যন্ত্র। আমি তারে বললাম যে ভাই, ওষুধ দিচ্ছি, আপনার লক্ষণ অনুযায়ী আমি ওষুধ দিচ্ছি, এতে যদি কম হয়ে থাকে তাহলে ভালো, না হলে আপনার হোল অ্যাবডোমেন একটা ইউএসজি করা লাগবে, আল্ট্রাসাউন্ড করা লাগবে। তো যাক, সৃষ্টিকর্তার ইচ্ছে পরের দিনে এসে রুগী বলছে যে না ডাক্তার সাহেব, ব্যথা হয়তো আর 5% কি 10% আছে, আমি অনেকটা ভালো। তাহলে ওর এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়া লাগলো না, ওর অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যে ক্ষতিটা হয়েছিল সে ক্ষতিটা পূরণ হয়ে গেল, আর অত কষ্ট করা লাগলো না। ঠিক আছে? তা এটা হচ্ছে আসলে হোমিওপ্যাথির সাফল্য। যাক, সবাই ভালো থাকবেন। ক্লাস আজ এ পর্যন্তই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। পরবর্তীতে আবার নতুন মেডিসিন নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।